যাবে তারই নাম বিএমএসএ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। আমরা স্বেচ্ছায় এই ছবি তালিকা বাদ রাখেন, ছবিটা বাদ রাখেন, খালি নিজের মনে করি তারই হাত ধরে আমাদের কমিটির পক্ষ থেকে আহমদ আবু জাফর ভাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আশা করি সুপ্রিয় রাজনৈতিক বক্তাদের মতো বক্তব্যের পথে এটাই হলো মফস্বল সাংবাদিকদের প্রাণের দাবি। যে অধিকার সাংবাদিকদের যে অধিকার, এই অধিকারের যখনই পেশাদার সাংবাদিকরা ঐক্যবদ্ধ হতে চায়, অপেশাদার যারা রয়েছে যারা হয়ে যাওয়ার চেষ্টা করে যেন সাংবাদিকদের কোনো দাবি আদায় না হয়। আজকের মহান স্বাধীনতা, এই আজকের আলোচনা সভা এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পঞ্চম কাউন্সিল মঞ্জুরুল হাসান বুলবুল ভাই তিনি আমাদের মাঝে যুক্ত হয়েছেন। ভাষা, মনের চাওয়া এবং ন্যায্য প্রাপ্তির জায়গা থেকে আমরা 14টি দাবি সংগ্রহ করেছি। সেই 14টি দাবি সংগ্রহের মধ্য থেকে আমরা 14 দফা নামে একটি দাবি উত্থাপন করে ইতিমধ্যে অগণিতবার বাংলাদেশ সরকারের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের নিকট অগণিতবার আমরা এই স্মারকলিপিটি এই দাবি সম্বলিত স্মারকলিপি আমরা প্রদান করেছি। আমাদের 14 দফা দাবির প্রথম যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে সারা দেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করা। এটি ছিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রধান দাবি। সারা দেশের সাংবাদিক বন্ধুরা অত্যন্ত আন্তরিকতার সাথে মনে প্রাণে এই 14 দফা দাবির প্রথম দাবিটি বিভিন্নভাবে উত্থাপন করা হয়েছিল। তারই প্রেক্ষিতে 2018 সালের 12 ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তার একটি তালিকা প্রণয়নের কাজ হাতে নিয়েছিল।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা সাংবাদিক বান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পুনরায় সারা দেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নের তাগিদ দিয়ে তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়ার ফলে পুনরায় সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজ সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়, যার প্রেক্ষিতে আমরা গত 18 ফেব্রুয়ারি সারা দেশের আমাদের 175টি শাখার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব ডক্টর হাসান মাহমুদকে অভিনন্দন জানিয়ে 175টি শাখার নেতৃবৃন্দের আয়োজনে আমাদের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা এবং অভিনন্দন র্যালি আমরা করেছিলাম। সরকার ও গণমাধ্যম কর্তৃক দ্রুত সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন করতে হবে। সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন করতে হবে। ষষ্ঠ থেকে উচ্চতর ক্লাস সময়ে পাঠ্য বইয়ে গণমাধ্যম বিষয়ক একটি অধ্যায় অন্তর্ভুক্ত করতে হবে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহে পিআরও পদে প্রকৃত সাংবাদিকদের নিয়োগ প্রদান করতে হবে। পেশাগত কাজে নির্যাতন এবং হামলার শিকার সাংবাদিকদের সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃক ব্যয়ভার বহন করতে হবে। তালিকাভুক্ত সাংবাদিককে সরকার কর্তৃক অনুদান প্রদান করতে হবে। হরতাল ও অবরোধ চলাকালে সাংবাদিক এবং সংবাদপত্র বহনকারী গাড়িকে আওতামুক্ত করতে হবে। প্রতিটি গণমাধ্যমে সাংবাদিকদের অনুকূলে কল্যাণ ফান্ড গঠন করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনের দ্বারা কোনো সাংবাদিককে তদন্তে দোষী প্রমাণিত হওয়ার আগে কোনো সাংবাদিককে গ্রেপ্তার করা যাবে না। সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ প্রদান করতে হলে প্রেস কাউন্সিলেই অভিযোগ প্রদান করতে হবে। বিটিভি, বাসস এবং বাংলাদেশ বেতারে উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করতে হবে। জাতীয় স্থানীয় পত্রিকাগুলোকে পূর্বের ন্যায় কাঁচামাল সংগ্রহ করতে হবে, অর্থাৎ কাগজ বরাদ্দ দিতে হবে। দাবি হচ্ছে 1 থেকে 7 মে জাতীয় গণমাধ্যম সপ্তাহে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। আমরা ইতিমধ্যে পঞ্চমবারের মতো অর্থাৎ 2021 সালের 1 থেকে 7 মে আমরা জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি চেয়ে আমরা প্রতি বছর মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করে আসছি। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আমি অনেক বক্তব্য বাড়িয়ে ফেলছি। আমাদের এই 14 দফার আন্দোলন মূলত বাংলাদেশের প্রতিটি এবং এই দাবির সপক্ষে সারা দেশের প্রায় 350 শাখা এবং 15,000 সদস্য আমাদের এই 14 দফা দাবি আদায়ের আন্দোলনের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে 2017 সালে আমরা শুরু করে পঞ্চমবারের মতো আমরা প্রথম উপস্থিতি সাংবাদিকদের ক্ষতিগ্রস্ত করে, সংগঠনকে ক্ষতিগ্রস্ত করে সেই সকল সাংবাদিকদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি, কার্যক্রমকে আমরা নিন্দা জানাচ্ছি। 75 সালে প্রেস কাউন্সিল রহমানের বিধি আত্মার প্রতি আচ্ছা ধন্যবাদ। আমাদের মাঝে ছবি তালিকা বাদ রাখেন, ছবি বাদ রাখেন, খালি সময় না ছবি উঠে সাংবাদিকদের নিবর্তনের জন্য নয়, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটি বলা হচ্ছে সেটিতে অনেক সাংবাদিক ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু পৃথিবীর কোথাও কিন্তু কোনো আইনই কিন্তু কোনো শ্রেণীকে বা কোনো পেশাকে নিয়ে কোনো আইন প্রণীত হয় না। এই জায়গাটিতে হয়তো সরকার সময় নিয়ে হয়তো করতে পারে। সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন দয়া করে, না হলে মফস্বল সাংবাদিক ফোরাম যেরকম ব্যবস্থা নেবে, আমি ব্যক্তিগতভাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেই ব্যবস্থা আমি
চতুর্থত যে বিষয়টি ষষ্ঠ থেকে উচ্চতর ক্লাসরুমের পাঠ্য বই অত্যন্ত সুন্দর একটি প্রস্তাবনা, গণমাধ্যম বিষয়কে একটু অন্তর্ভুক্ত করতে হবে। সবগুলো প্রস্তাবনা যেটা চমৎকার, আপনারা ভেবে এই প্রস্তাবনা তৈরি করেছেন, আমার খুব ভালো লাগছে। এবং সবচেয়ে বেশি ভালো লাগছে এই প্রস্তাবনার কোথাও আপনাদের বানানে ভুল নেই, মানে এত সুন্দরভাবে আপনারা এই প্রস্তাবনা তৈরি করেছেন। সম্ভবত একটি বানানে আমি জানি না, এটি আমার একটু কনফিউশন আছে, সহযোগী বানানটিতে দীর্ঘিকার হবে না রস্বীকার হবে, আমি কনফিউজ। এছাড়া এই যে এত বড় বানান আপনারা করেছেন, একটি রিডিং মিস্টেক নেই, অসাধারণ অসাধারণ অসাধারণ, এটি আপনারা ভালো কাজ করেছেন। আর এরপরে যেটি আছে যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমূহে পিআরও পদে প্রকৃত সাংবাদিকদের নিয়োগ করতে হবে। অসাধারণ দাবি, সাংবাদিকদের মধ্যে এমন অনেকেই আছেন এবং তাদের সন্তানরা অনেকেই আছেন যারা যোগ্যতর। সেই জায়গায় আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা একটি দাবি তুলবো, আশা করছি ভবিষ্যতে যেমন আমাদের পিআইবি বলে আমাদের একটি প্রতিষ্ঠান আছে তথ্য মন্ত্রণালয়ে, সেখানে আমাদের সাংবাদিক সমাজের আমাদের সাংবাদিকদের সন্তানদের মধ্যে যারা যোগ্যতর
অনেকে জানার কথা আমাদেরকে জানাবেন না। এক সময় ঢাকায় যেমন ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ মেডিকেল সাংবাদিক ইউনিয়ন ছিল, জাতীয়ভাবে একটা সংগঠন ছিল বাংলাদেশ সাংবাদিক সমিতি, এবং খুবই শক্তিশালী সংগঠন ছিল। এবং সেই সাংবাদিক সমিতির সভাপতি ছিলেন শফিউদ্দিন আহমেদ, যিনি ছিলেন দৈনিক বাংলার মফস্বল সম্পাদক। এবং এই সংগঠনটি জাতীয় সংগঠনগুলির সাথে সামঞ্জস্য রেখে তাদের সমস্ত কর্মসূচি দিত, যার ফলে সেই সময় আমাদের বোধহয় এই মফস্বল সাংবাদিকদের অধিকারটি ওয়েস্ট বোর্ডের সন্নিবেশিত হয়। তো কাজে আপনারা যখন ঢাকার বাইরে কাজ করেন, তারা একটি সংগঠন করার চেষ্টা করেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমি মনে করি যে আমাদের অস্তিত্ব রক্ষার জন্য, সাংবাদিকের মর্যাদা রক্ষার জন্য সংগঠনটা জরুরি। সংগঠন না করলে পরে এই অস্তিত্ব এবং মর্যাদা কোনোটাই রক্ষা করা যাবে না। সাংবাদিকদের সংগঠনগুলির সাধারণত তিনটি দায়িত্ব, একটি হচ্ছে অধিকার, আরেকটি হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা, আরেকটি হলো মর্যাদা নিশ্চিত করা। অধিকার মানে কি? অধিকার শুধু সরকারের কাছ থেকে অধিকার না, আপনি যে প্রতিষ্ঠানটাতে কাজ করেন সেই প্রতিষ্ঠানেও আপনার কিছু অধিকার আছে, যে আপনার দাবি জমার মধ্যে আছে যে আহত হলে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এটা একটা অধিকার। নিয়োগপত্র পাওয়া একটা অধিকার। আপনি যদি অফিস থেকে নিয়োগপত্র না পান, তাহলে আপনি যতই কথাবার্তা বলেন না কেন, আপনার প্রাথমিক ডিসকোয়ালিফিকেশন হচ্ছে আপনি নিয়োগপত্র পান নাই। আর নিয়োগপত্র পাওয়ার জন্য এটা একটা অধিকার। এই অধিকার বেতনটা নিয়মিত পাওয়া অধিকার। হরতালের সময় আমি আহত হলাম, আমার চিকিৎসা পাওয়াটা অধিকার। তো আমার বিরুদ্ধে মামলা হলো, আমার অফিস আমার সঙ্গে দাঁড়াবেন হলো আমার অধিকার। তো এই অফিসের ভিতরকার যে অধিকার, সেই অধিকারটা যেমন পেতে হবে ইংরেজিতে আমি পাই, বাকিটা আমি সরকারের সঙ্গে লড়াই করতে পারি যে সরকারে আমাকে এই জিনিস দেবে, সরকার আমাকে ওই জিনিস দেবে। কাজে প্রথম অধিকার। দুই নম্বর হলো নিরাপত্তা। নিরাপত্তাটা দুই রকম। এইটাও অফিস থেকে দেওয়ার, হঠাৎ করে আমাকে চাকরি নেয়, বেতন নাই, যারা কাজ করে তারা কিভাবে চাকরি হারান, এগুলির নানা গল্প আমার কাছে আছে। আমি আপনাদের সঙ্গে হয়তো প্রথম আসলাম, কিন্তু ঢাকার বাইরে বাংলাদেশের সবকটা জেলাতে আমার পরিচিত লোকজন আছে। আমি যাদের সঙ্গে কাজ করেছি তারা বা ছাড়াও, আপনি যখন ঠাকুরগাঁওতে তারও আক্রান্ত হয়, আমি তাদের সঙ্গে কথা বলি। কুড়িগ্রামে যখন আমাদের ওই ডিসি রিজওয়ান আক্রান্ত হয়, মধ্যরাতে তাদের সঙ্গে কথা হয়। কাজে আমার সেই যোগাযোগটা আছে। কাজে মফস্বল সাংবাদিকদের কিভাবে নির্যাতনের মধ্যে, নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করে, সেই জায়গাটাতে আমার ধারণা আছে। আর তৃতীয় হচ্ছে মর্যাদা। আমরা অন্য পেশায় যে একটু আগে একভাবে বলে গেলাম যে আমরা আলু-পটলের ব্যবসা করতে পারি না, তার মানে আমরা একটা বিশেষ পেশায় আছি, এটা মর্যাদা রক্ষা। মর্যাদা রক্ষার দুইটা অংশ। একটা হলো যে এই মর্যাদাকে আমাকে রক্ষা করতে, আপনি ভালো মানুষ কিনা, আপনি ভালো সাংবাদিক কিনা, এই মর্যাদা যদি আপনি রক্ষা করতে না পারেন, তাহলে পরে আপনি কত চমৎকার মোটরসাইকেল চালান, ডিসি সাহেবের সঙ্গে কত বলেন, তথ্যমন্ত্রীর সঙ্গে কত ছবি আছে, রাষ্ট্রপতির সঙ্গে কয়বার দেখা করতে, কিছুই যায় আসে না। সাংবাদিকদের মর্যাদাটা হলো যে আপনি পেশাগতভাবে মানুষের আস্থাটা অর্জন করতে পারেন। আমরা আব্দুল আলম ইন্টুকে কেন ধরি? এটা ইন্ডিয়াতে আছে, সেই প্রেস ডেতে সারা দেশের সাংবাদিকরা বেশি। এখন পর্যন্ত বাংলাদেশে সাংবাদিকদের নিজস্ব কোনো দিবস নাই। আমরা একটা আন্তর্জাতিক দিবস পালন করি, কোনো অধিকার থাকবে না। একটা খেয়াল বলি, একটা ধারা শুধুমাত্র বলি, এটা 47 নম্বর ধারায় আছে যে মালিকের অনুমতি ছাড়া কেউ যদি এই সাংবাদিকদের কোনো সংগঠন করেন, মালিকের অনুমতি ছাড়া 7,000 টাকা জরিমানা, 6 বছর কারাদণ্ড। এটা হলো 47 ধারা, এটা বলা আছে। একটা মাত্র বললাম, আরো অনেকগুলি আইন আছে। বলা আছে সাংবাদিকদের জন্য নাকি একটা গণমাধ্যম আদালত হবে। গণমাধ্যম আদালতে সরকার একজন চেয়ারম্যান নিয়োগ করবে, তার সঙ্গে আরো 2 জন পরামর্শক নিয়োগ করবে। সে গণমাধ্যম আদালত আমাদের সমস্ত কিছু বিচার করবে। তা আমরা বলছি যে শ্রম আদালত আছে। আমরা যখন ইউনিয়ন করতাম, আমরা বলতাম শ্রম আদালত আছে, শ্রম আদালতের একটা বেঞ্চ আমাদের জন্য দেয়, কোনো ডিসপিউট হলে আমরা ওইখানে যাবো। কিন্তু সেখানে আমরা এই আইনের মধ্যে সেটা থাকছে না। এবং আর একটা চমৎকার জায়গা আছে, অনেকে খুব খুশি হয়েছে যে আইনের মধ্যে আছে যে 7 তারিখের মধ্যে বেতন দিতে হবে। আচ্ছা, 7 তারিখের মধ্যে বেতন দিতে হবে, এটার জন্য আইন দরকার। এটা তো আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে থাকে। আপনি সরকারি কর্মচারীরা 31 তারিখের মধ্যে বেতন দেবেন, কোন আইন আছে? এটা তার অ্যাপয়েন্টমেন্ট লেটারের মধ্যে আছে। মাস শেষ হলে পরে আপনি বেতন পাবেন। তো এটা সাংবাদিক না, কারণ তাদের কোনো আইনি প্রোটেকশন নাই। সংবাদপত্রে যারা আছেন, নিউজ এজেন্সিতে যারা আছেন, তাদের জন্য একটা আইনি প্রোটেকশন। টেলিভিশনের জন্য কোনো আইনি প্রোটেকশন নাই। সংবাদপত্র থেকে যদি আপনি চাকরি চলে যায়, আইনি প্রোটেকশন আছে, আপনি গ্র্যাজুইটি পাবেন, আপনি কিছু টাকা পয়সা পাবেন। কিন্তু টেলিভিশন থেকে গেলে বলে আজকে যত বড় তারকা সাংবাদিক হোক না কেন, কালকে যদি মালিক বলে কালকে থেকে চাকরি নাই,
দুই পকেটে হাত দিয়ে বাড়িতে চলে রিক্সা চলে যেত। তো কাজে আমরা ওইটা বলছিলাম যে টেলিভিশনের এত নতুন নতুন সাংবাদিক বন্ধুরা, তাদেরকে একটা আইনি প্রোটেকশন জন্য একটা আইন চাই, এবং সেই আইন করতে গিয়ে মানে নতুন বাচ্চা হওয়াইতে গিয়ে বাচ্চার মায়ের হয়ে গেছে, মানে আসল বাচ্চাদের কাছে এইটা থেকে আপনাদেরকে বললাম। আমি জানি না আপনারা কয়জন ডিজিটাল সিকিউরিটি আইন করছেন, যখন বক্তৃতা দিবেন যাই না বুঝে দিবেন, এটা সাংবাদিকদের প্রতিষ্ঠান, এটা রাস্তার এই ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন। আপনাকে তথ্য অধিকার আইন জানতে হবে, তথ্য অধিকার আইন আপনার কি অধিকার আছে, কোন অধিকারটা ক্ষুণ্ণ হয়েছে, আপনি ওইখান থেকে কথা বলবেন, আমি আপনার সাথে শুরু করবো ঢাকা থেকে। আপনাকে ডিজিটাল সিকিউরিটি আইন জানতে হবে, সংবিধান আপনাকে 38-39 ধারায় কি কি অধিকার দিচ্ছে সেটা আপনাকে জানতে হবে। আপনার কি বলে এই যে নতুন গণমাধ্যম আইন আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে এটা আপনাকে জানতে হবে। কাজে আমি বিনীতভাবে অনুরোধ করবো, একটা ছোট্ট সংবিধান পাওয়া যায়, ছোট বই, এটা আপনাদের কাছে রাখেন যে সংবিধান। আমরা সবাই আপনারা সবাই বসেন, এই পদগুলো আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি। প্রতিদিন সম্পাদক ঢাকা আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক জীবন, যুগ্ম সম্পাদক টাইমস অফ বাংলাদেশ ঢাকা আব্দুল হামিদ খান, 21 সংবাদ 21 বাণী গাজীপুর, মাসুম তালুকদার সহ সম্পাদক দৈনিক স্বাধীন বাংলা ফিরোজপুর, ফরিদুল মোস্তফা দৈনিক আমাদের সময় কক্সবাজার, জনকণ্ঠ বরিশাল, হাসনাত তুহিন উন্নয়ন সাংগঠনিক সম্পাদক ঢাকা, নিউনেশন বরিশাল, কেএম রুবেল সহ সাংগঠনিক সম্পাদক দৈনিক আলোকিত দেশ চট্টগ্রাম, এসপি শেবুদ সহ শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক সিলেট, তথ্য গবেষণা সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শরীয়তপুর, তাওহিদ হাসান প্রযুক্তি ও আইটি বিষয়ক সম্পাদক, হাসানুর রহমান সুমন সভাপতি। যারা আছেন তারাও তেমনি গুরুত্বপূর্ণ সাংবাদিক, কারণ আজকে পুরো পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, এটা আপনারা সবাই জানেন। আমি সেই বিষয়ে খুব বেশি যাব না, আমি আমার কল্যাণ ট্রাস্ট নিয়ে কিছু কথা বলবো। কারণ আমি এখানে আসার পূর্ব মুহূর্তে এই ভাই যা বললেন, সোহেল সাহেব যা বললেন, ঠিক ঘটনাটা তেমন নয়। আপনারা জানেন যে ঢাকা সহ বাংলাদেশে 11টা সাংবাদিক ইউনিয়ন আছে। ঢাকা, চিটাগাং, খুলনা, ময়মনসিংহ, কুষ্টিয়া, এরকম 11টা সাংবাদিক ইউনিয়ন আছে। তো আমরা যখন আবেদনগুলো গ্রহণ করি, তখন কিন্তু মফস্বলে আমি ঢাকার